সকাল থেকেই আকাশের মুখ ভার, ঝিরঝির করে আকুলতা যেন বৃষ্টির ফোঁটায় নেমে আসছে আকাশের বুক চিরে। আজ বনানীর সাথে দেখা হবে কতদিন পর। স্কুল জীবনের কথা আজ বড় মনে পড়ছে। মনে পড়ছে ক্লাস 12-এর খুনসুটিগুলো। ক্লাস 12-এই প্রেমের প্রস্তাবটা প্রথম আসে ওর তরফ থেকে। মনে মনে ভালো লাগতো ওই পাগল হওয়ার মতো চঞ্চল মেয়েটিকে, তাই না করতে পারেনি। 12-এর পরও চলে গিয়েছিল নিউ ইয়র্ক। সেখানে থেকেই বাকি পড়াশোনা। ফেসবুক আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ রয়েছিল, ফোনে কথাও হতো মাঝে মাঝে। আজ প্রায় 10 বছর পর আবার তার সাথে দেখা হবে, সেই ক্লাস 12-এর স্কুলের মেন গেটের কাছে। কিন্তু এই বেয়ারা বৃষ্টিটা মনে হচ্ছে সব মাটি করে দেবে। মন খারাপ করে জানালার পাশে বসে আছি। বিকেলের মধ্যে বৃষ্টিটা ধরে গেলে খুব ভালো হয়। আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে কাল সকালের আগে বৃষ্টি থামবার সম্ভাবনা নেই। কি আর করব, কাকভেজা হয়েই রেইনকোট বা ছাতা মাথায় দিয়েই বেরোতে হবে। এমন সময় মায়ের কণ্ঠস্বর শুনতে পেলাম। আরে মহাদেব যে, এতদিন পরে তো দিদির কথা মনে পড়লো। আর বলিস না দিদি, অনেকদিন ধরেই আসবো আসবো করছিলাম, কাজের চাপে আসা হচ্ছিল না। আজ এই বৃষ্টির জন্য কাজ বন্ধ আছে, তাই চলে এলাম। বেশ করেছিস, চল চল ঘরে চল। জামাটা ছাড়, ভিজে গেছে তো। সুদীপ তো ঘরেই আছে, যা তুই। ধনিয়াখালি থেকে মহাদেব মামার আগমন ঘটেছে। অনেকদিন পর মামা এই বাড়িতে এলো। ইহে বাগনে, আছো কেমন? ভালো আছি গো মামা, তুমি কেমন আছো? মামি কেমন আছেন? সবাই খুব ভালো আছে, আর আমিও ভালো আছি। আর ভালো না থাকলে কি আসতে পারতাম? কিন্তু ভাগ্নে বাবু, তুমি এমন মুখ গোমরা করে আছো কেন বলো তো? কি হয়েছে বলে ফেলো তো হে। বলতে বলতে মামা সোফাতে বসলেন। তোমরা ইয়াং বেঙ্গলরা যদি এভাবে মুখ ঝুঁকিয়ে বসে থাকো, তবে তো দেশ ঝুঁকে যায় হে। এমনিতেই এই বেয়ারা বৃষ্টিটা সব মাটি করায় মনটা খুব খারাপ। তার উপর বনানীর সাথে এত বছর পর দেখা করার ব্যাপারটা কি যে হবে কিছুই বুঝতে পারছি না। মনে মনে ভাবলাম মামাকে ব্যাপারটা বলি। আসলে মামা, নিউ ইয়র্ক থেকে বনানী আজ দেশে ফিরছে, আর আজও আমাকে স্কুলের গেটে দেখা করার জন্য বলেছে। কিন্তু এই বৃষ্টি। ওহো, এই ব্যাপার। তা ভালো যখন বেসেছ, তখন প্রতিশ্রুতি রক্ষা করাই তো প্রকৃত ভালোবাসার ধর্ম। ঝড় বৃষ্টি যাই হয়ে যাক, যেতে তো হবেই ভাগ্নে। তবে জানো তো ভাগ্নে, তোমার এই কথাটা শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল, যেটা আমার এক বন্ধুর সাথে আমাদের কলেজ জীবনে থাকাকালীন ঘটে গিয়েছিল। তাই নাকি? তাহলে তো শুনতেই হয়। মামা বলো না কি সেই কাহিনী। এইরকম বৃষ্টি ভেজা দিনে বেশ জমে যাবে ব্যাপারটা। এমন সময় মা চায়ের ট্রে হাতে ঘরে প্রবেশ করলেন। মা বললেন, ওসব গল্প সল্প পরে হবে, আগে চাটা খাতো। আমি যাই, রান্না বান্নার ব্যবস্থা করি গিয়ে। ততক্ষণে বৃষ্টিটা আবার শুরু হয়েছে, তবে আগের মতোই একঘেয়ে আর ঝিরিঝিরি রূপে। আমি বেশ একটু আয়েশ করে গুছিয়ে জানালার কাছে একটি চেয়ারে বসলাম। মামা চোখ বুজে চায়ে একটা মোক্ষম চুমুক দিয়ে গল্প শুরু করলেন। তা শোন, আমার কলেজ জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সুবিনয়। সে জাতিতে হিন্দু হয়েও নাজিমা নামে একটি মুসলিম মেয়ের প্রেমে পড়ে গেল। স্বভাবতই গ্রামের গোঁড়া হিন্দুর ছেলের প্রেমের এই ব্যাপারটি উভয় পক্ষেরই পরিবার মেনে নিতে পারল না। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে সুবিনয়কে গ্রাম ছাড়তে হয়, কারণ তা না হলে উভয়েরই পারিবারিক বিবাদ শুরু হয়ে যেত। প্রায় 10 বছর পর হঠাৎ করে সে নাজিমার একটা চিঠি পায়। চিঠি? কি লেখা ছিল তাতে? চিঠিতে লেখা ছিল নাজিমা আজও অবিবাহিত। যত যাই হয়ে যাক, সে সুবিনয়কে ছাড়া কাউকে বিয়ে করবে না। একেই বলে আসল ভালোবাসা মামা। তুমি তো দেখছি ভালোবাসার মানেটা ভালোই বোঝো। হ্যাঁ, কি যে বলো না মামা। আর কি লেখা ছিল চিঠিতে সেটা বলো তো এবার। এরপর আর একটা লাইন লেখা ছিল যে তাদের দুজনেরই প্রিয় সেই শিউলি গাছটার কাছেই আগের মতন
আজও সে সুবিনয়ের জন্য অপেক্ষা করবে। চিঠি পাওয়া মাত্রই আনন্দে আত্মহারা হয়ে সুবিনয় বেরিয়ে পড়ে নাজিমার সাথে দেখা করার জন্য। বাস থেকে নেমে সুকান্ত পল্লীর খেলার মাঠের উত্তর দিকের শিউলি গাছটার দিকে এগিয়ে যেতে থাকে সুবিনয়। রাস্তায় চোখে পড়ে একটি সদ্য বিবাহিত জুটি নিজেদের মধ্যে মধুচন্দ্রিমার সঠিক স্থান কোনটি হওয়া উচিত, অর্থাৎ পাহাড়, সমুদ্র না জঙ্গল, তা নিয়ে ভীষণ তর্ক বিতর্ক চালাতে চালাতে এগিয়ে চলেছে। কিছুক্ষণ তাদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে সুবিনয়। 10 বছর আগের একটি কথা মনে পড়ে যায় সুবিনয়। নাজিমার সাথে কি সুন্দরী না ছিল সেই দিনগুলো, কত স্বপ্নই না দেখেছিল সুবিনয় আর নাজিমা। আমরা কিন্তু বিয়ের পর হানিমুন করতে সমুদ্র এলাকায় যাব। আরে খামোকা সমুদ্রে যাবে কি করতে? কোনো পাহাড়ি এলাকায় চলো, সমুদ্রে তো শুধু জলই জল। পাহাড়ি এলাকায় গেলে কত সুন্দর ঝর্ণা, জঙ্গল, নতুন নতুন পশু পাখি দেখতে পাবে। না, আমরা কিন্তু হানিমুন করতে কোনো সি বিচের কাছেই যাব। হানিমুন থেকে ফিরে তারপর তুমি যেখানে যেতে চাও সেখানে যেও, না হলে আমি কিন্তু ভীষণ রাগ করব। আচ্ছা বাবা, বেশ, তুমি যেমন চাও তেমনটাই হবে। খুশি তো? দুই পরিবার তাদের এই সম্পর্ককে মেনে নেয়নি। শুধু দুই পরিবারই নয়, সারা গ্রাম এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। এর জন্য নাজিমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তা শুধু নাজিমা কেন, সুবিনয়ও কম কষ্ট সহ্য করেনি। তাকে তার পরিবার এবং গ্রামও ছাড়তে হয়েছিল। একদিন নাজিমা কাঁদতে কাঁদতে বলেছিল, আমি পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না সুবিনয়। তোমাকে বিয়ে করলে ওরা তোমাকে শেষ করে দেবে, আর আমাকেও মেরে ফেলবে। আমার যাহাই হোক, কিন্তু আমি তোমার গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না সুবিনয়। পারবো না। তুমি ভালো থেকো সুবিনয়, অন্য কাউকে বিয়ে করে সুখী হও। যদি কখনো এই গ্রামে আসো তবে খবর দিও। আমি অপেক্ষা করব ওই শিউলি গাছের কাছে। যতদিন ধরে এই প্রাণ থাকবে, এই মন তোমারই থাকবে সুবিনয়, তোমারই থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না নাজিমা, পারবো না থাকতে। যেও না, তুমি যেও না নাজিমা, 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 তুমি যেও না নাজিমা। এই শেষবার নাজিমার সাথে দেখা হয়েছিল তার। সেদিনই তার গ্রাম ছেড়ে দেয় সুবিনয়। দেখতে দেখতে 10টা বছর কেটে যায়, আর হাতে আসে নাজিমার সেই চিঠি। নাজিমার চিঠি। আমার প্রাণের প্রিয় সুবিনয়, আমি এখন মুক্ত সুবিনয়। তোমার জন্য আমি এখনো অপেক্ষা করে আছি। আমি তোমার সাথে দেখা করতে চাই সুবিনয়। যত তাড়াতাড়ি সম্ভব তুমি ওই শিউলি গাছের তলায় চলে এসো। আমি ওখানেই তোমার জন্য অপেক্ষা করে আছি। এটি তোমার নাজিমা। 10 বছর পর একদিন হঠাৎ সুবিনয়ের ফোন আসে আমার কাছে। হ্যালো মহাদেব, কেমন আছিস? কে বলছেন? আমি সুবিনয় বলছি রে। আরে সুবিনয়, তুই কেমন আছিস? কি খবর রে? শুনলাম তুই এখনো বিয়ে করিসনি। আরে আর বলিস না, আজ নাজিমার চিঠি পেয়েছি রে। ও আমাকে আসতে বলছে। আসছি আমি, বাকি কথা পরে হবে। টাটা। শোন সুবিনয়, শোন। হ্যালো হ্যালো সুবিনয়। সুবিনয় কি বলল? নাজিমা চিঠি পাঠিয়েছে? কিন্তু এটা কি করে সম্ভব? নাজিমা তো... আমি তোর জন্য সেই থেকে অপেক্ষা করছিলাম, তোর আসার নামই নেই। আরে একটু দেরি হয়ে গেল বাবা। চল, নাজিমা হয়তো অপেক্ষা করে করে বোর হয়ে গেল। আজ আমি কত খুশি তুই জানিস না মহাদেব। নাজিমার সাথে দেখা করে আসি, তারপর তুই যা খেতে চাইবি তোকে আমি তাই খাওয়াবো। কিন্তু... কোনো কিন্তু নয়, তুই চল আমার সাথে।
আরে যাবোটা কোথায় সেটা তো বলবি। তুই হাদা তো হাদাই রয়ে গেলি। আরে তোকে তো বললাম না, নাজিমা ওই শিউলি গাছের নিচে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু নাজিমা তো অনেকদিন আগে। অনেকদিন আগে কি? হ্যাঁ, অনেকদিন আগে কি? আমি তোর কোনো কথাই শুনতে চাই না। এখন চুপ করে চল আমার সাথে। সুবিনয় একটা কথাও আমাকে বলতে দেয়নি, কারণ নাজিমা 5 বছর আগেই। বলতে বলতে মামা চুপ করে গেলেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছিল নাজিমার? বলো মামা, চুপ করে গেলে কেন বলো? কোনো এক কঠিন রোগে নাজিমা মারা গিয়েছিল। কি? নাজিমা মারা গিয়েছিল? আরে, আর মারা যাওয়ার সময় নাজিমার শেষ ইচ্ছা ছিল তাকে যেন ওই শিউলি গাছের নিচেই কবর দেওয়া হয়। বাড়ির লোকেরা সেটাই করেছিল, ওই শিউলি গাছের নিচেই নাজিমাকে কবর দেওয়া হয়। কিন্তু মামা, ওই চিঠি নাজিমা কি করে লিখলো? ওই চিঠি কিভাবে? তাই তো রহস্যরে ভাগ্নে। আমি আজও যে ওই চিঠির রহস্য ভেদ করতে পারিনি। আমার কোনো কথাই ও সেদিন শোনেনি। আমি বারবার বলার চেষ্টা করেছিলাম যে নাজিমা মারা গেছে, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি সত্যিটা নিজে মুখে বলতে পারিনি। ভেবেছিলাম ও নিজেই গিয়ে দেখুক নাজিমার কবরখানা। আমি শুধু সুবিনয়কে বলেছিলাম, সুবিনয়, আমার শরীরটা ভালো লাগছে না রে, আমি বরং এই রাস্তার ধারেই অপেক্ষা করছি। তুই যা, নাজিমার সাথে দেখা করে আয়। আর শোন, ওই চিঠিটা আমাকে একবার দেখাবি। আরে, এই চিঠির আর কি প্রয়োজন? এটা আর আমার লাগবে না, এই নে। সুবিনয় পকেট থেকে চিঠিটা বার করে আমার হাতে দেয় আর সেখান থেকে চলে যায়। আমাকে ক্ষমা করে দিস বন্ধু, নাজিমার মৃত্যুর খবরটা আমি তোকে জানাতে পারিনি রে। তুই জানলে খুব খুব কষ্ট পেতি। আমি চিঠিটা পড়লাম আর নিচে লেখা তারিখটা দেখে আমি অবাক হয়ে গেলাম। তারিখটা ছিল 5 বছর আগেকার। 5 বছর আগেকার চিঠি? হ্যাঁ, 5 বছর আগের চিঠি। কিন্তু ওই চিঠিটা এতদিন কোথায় ছিল? কেই বা পাঠালো? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই রে। সুবিনয় হয়তো নাজিমার সাথে দেখা করার আনন্দে ওই তারিখটাই দেখেনি। যদি দেখতো তাহলে হয়তো সেদিন ওই নির্মম দিনটা দেখতে হতো না। নির্মম দিন? কোন দিনটার কথা বলছো মামা? আবার কি হয়েছিল? আসল ঘটনাই তো এখনো বলিনি, যে ঘটনার জন্য আমি আজও কোনো উত্তর খুঁজে পাইনি। কোন প্রশ্নের উত্তর? আমি দূর থেকে দেখতে পাই সুবিনয় নাজিমার কবরের কাছে অদৃশ্য কারোর সাথে যেন কথা বলছে। মুখে তার একটা প্রশান্তি লেগে আছে, যেন সেও নাজিমার দুনিয়ায় পৌঁছে গেছে। যেন সুবিনয় দেখতে পাচ্ছে নাজিমার সেই কায়াহীন শরীরকে। আমার চোখ ঝাপসা হয়ে আসে। এহেন মিলনের সাক্ষী আমি হতে চাইনি, সত্যিই চাইনি। তারপর সুবিনয় ফিরে এসে তোমাকে কিছু বলেনি? সে আর ফিরে আসেনি, আর কোনোদিন আসবেও না। মানে কি বলছো কি মামা? হ্যাঁ, ঠিকই বলছি। সুবিনয়কে শিউলি গাছের কাছে পাঠিয়ে দিয়ে আমি রাস্তার ধারে একটা গাছের নিচে অপেক্ষা করছিলাম। রাতও হয়ে আসছিল, কিন্তু সুবিনয় আর আসে না। আমার খুব ভয় করছিল। ভাবছিলাম সুবিনয়ের কিছু হয়ে যায়নি তো। 7-5 ভেবে কিছুক্ষণ পর আমি মোবাইল ফ্ল্যাশ লাইটটা জ্বেলে শিউলি গাছটার দিকে একটু এগিয়ে যেতেই দেখলাম সেখানে কেউ নেই। সুবিনয়, সুবিনয়, আরে কোথায় তুই? চলে আয়, রাত হয়েছে। সুবিনয়, তুই কোথায়? বাড়ি চল, দুঃখ করিস না বন্ধু, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোকে কথাটা বলতে গিয়েও বলতে পারিনি। আরে কোথায় গেল সুবিনয়? এখানে থাকা মনে হয় ঠিক হবে না। কোনো জনমানব নেই এখানে। সুবিনয় হয়তো মনের দুঃখে আমাকে ভুলে রেখে একাই বাড়ি চলে গেছে। আমিও চলে যাই। বাড়ি ফেরার পথে সুকান্তপল্লী বাস স্টপেজের কিছু দূরে স্থানীয় কিছু মানুষের ভিড় দেখতে পাই। তারপর ভিড় লক্ষ্য করে একটু এগিয়ে যাই, আর গিয়ে দেখি একটা বাস রাস্তার পাশের বটগাছটাতে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে। ড্রাইভার সহ খালাসি নিহত। বাসটাতে যাত্রী বেশি ছিল না। ড্রাইভার ও খালাসি ছাড়া 15 জন যাত্রী ছিল মাত্র।
তাদের মধ্যে 10 জন গুরুতর আহত আর বাকি 5 জন মারা গেছেন। ড্রাইভার ও খালাসি সহ 7 জন ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরপর 7টি মৃতদেহ স্ট্রেচারে রেখে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। আমি ভিড় ঠেলে একটু এগিয়ে গেলাম। এক ঝলক দেখলাম মৃতদেহগুলোকে। আরে এটা এটা কি দেখছি আমি? কি দেখছি? আমার সারা শরীর মুহূর্তে যেন ঠান্ডা হয়ে গেল। আমি বাক শক্তি হারিয়ে একটা পাথর খণ্ডে যেন পরিণত হলাম। ড্রাইভার আর খালাসির মৃতদেহের পাশে ওটাকে মাথা ফেটে ঘিলু বেরিয়ে গেছে। চোখটা যেন কুটুর থেকে ঠিকরে বেরিয়ে আসছে, তবু মুখে যেন এক টুকরো শান্তির হাসি লেগে আছে। সুবিনয়, সুবিনয়, এটা এটা কি করে সম্ভব? তুই তো নাজিমার কাছে। সেদিন সুবিনয়ও চিরতরে নাজিমার কাছে চলে যায়। সমাজের আর কোনো বাধাই তাদের আলাদা করতে পারেনি। এর নামই তো ভালোবাসার প্রতিশ্রুতি। তাই তো সেদিন মৃত্যুর পরেও নাজিমা শিউলি গাছের নিচে সুবিনয়ের জন্য অপেক্ষারত ছিল, এবং সুবিনয় বাস দুর্ঘটনায় মারা যাওয়ার পরেও তার আত্মা নাজিমার ডাকে সেই স্থানে ফিরে আসে। আর এভাবেই তারা একে অপরের প্রতিশ্রুতি রক্ষা করে। আমার চোখটা ততক্ষণে ঝাপসা হয়ে গেছে। জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে চোখ বুজে তাদের আত্মার শান্তি কামনা করলাম।